তানসেনের তানপুরায় ম্যাক্সিমাম সংই তোমার গলাতে আমরা শুনতে পারি। তারপরে রুদ্রবীণার অভিশাপ, দুটো বড় বড় সিরিজ এবং মিউজিক্যাল সিরিজ যেটা বাংলাতে এতদিনে কোনোদিন হয়নি। হ্যাঁ, তো সেখানেও সেই সিরিজটা আমরা দেখলে সেখানে আমরা দেখতে পারি যে গুরু শিষ্যের যে একটা ভালোবাসার জায়গা, এবং সেখানেও আমরা এরকম সিরিজটাতে দেখেছি যে গুরু শিষ্যকে বাইরে অনুষ্ঠান করতে যেতে বাধা দিচ্ছে, হ্যাঁ, বা এরকম। তো তোমার ক্ষেত্রে সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স হয়েছে যে তোমার গুরু কখনো বলেছে যে না তুমি ক্লাসিক্যাল অনুষ্ঠানের বাইরে গান গাইবে না, বসে গান গাইবে, দাঁড়িয়ে গান গাইবে না, এরকম? এরকম আমি কখনো, অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে আমি কখনো এরকম ফেস করিনি। অনেকে হয়তো বলতে পারে এরকম হয়েছে তার সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হতো, আমার উল্টোটা হতো। আমি কোথাও গান গাইলে আমার গুরু আমাকে ফোন করতো, আচ্ছা খবর পেয়েছি খুব খারাপ গান হয়েছে, হয়নি। হ্যাঁ, আমার খুব ভালো মনে আছে, আমি একবার যে একটা কম্পিটিশনে গেছিলাম, আমার গুরুর রেফারেন্সে গেছিলাম, তো সেখানে আমি ভাটিয়ার গিয়েছিলাম, রাগ ভাটিয়ার আর কি। আমি তো দমদম মেট্রো স্টেশন থেকে নেমে ট্রেনে উঠবো, আমার গুরুর ফোন, তখন ফোন আসতো এরকম হলেও, কোথায় ভালো হলেও আসতো, খারাপ হলেও আসতো। ভালো হলেও আসতো, তুই ভালো করেছিস কালকে সকালবেলা আয়, তুই খারাপ করেছিস কাল সকালবেলা আয়। যে কোনো হলেই দুটো, ভালো হলেও বলবে যে কি কি ভালো হয়েছে আর ভালো করতে হবে কি কি, খারাপ হলেও বলবে কি কি খারাপ হয়েছে কি কি ভালো করতে হবে। তো সেক্ষেত্রে বলতে পারিস গুরু কোনোদিন সেভাবে বাধা দেয়নি। তবে আমি মেজর ওয়েতে, মানে প্রত্যক্ষভাবে আমি বাইরে বেরিয়ে এসে যে না এইটাই আমার রুজি রোজগার, আমি শুরু করছি গান গাওয়া, আমি প্রফেশনাল সিঙ্গার হিসেবে নিজেকে, সেইটা বলতে পারিস আমি গুরু বাড়ি থেকে বেরোনোর পর তারপরেই করেছো। এবং মানে সেই ইনফ্লুয়েন্সটা কোথা থেকে এলো যে আমি সারেগামাপাতে রিয়েলিটি শো করব? ও এটা একদম মানে র্যান্ডম বলতে পারিস, মানে জাস্ট গিয়ে অডিশন দিয়ে র্যান্ডম, মানে যদি পরিষ্কারভাবে বলিস, আমার কথা যারা শুনছে, আমি সবসময় আমার বড়দের জন্য তো কিছু মানে ওটা ধৃষ্টতা তো নয় যে আমার কথা শুনে বড়রা ইন্সপায়ার্ড হবে, তা তো নয়, একদমই নয়। ছোটরা যারা আছে তাদেরকে, তারা যাতে, মানে আমি এটা বলতে চাই না যে না আমি এটা করিনি, খুব ভালো কাজ করেছি, এটা করিনি, তোমরাও এই লাইনে হাঁটো, আমি এটা বলতে চাই না। ছোটদের জন্য যেটা আমার, আমি যেভাবে দেখি আর কি, যে কিছু জীবনে তো কিছু করতে হবে, পেটটার জন্য, পেটের রুজি রোজগারের জন্য, খাওয়ার জন্য কিছু করতেই হবে। এবার আমার ক্ষেত্রে যেমন এটা একান্তই আমার ডিসিশন, শুধু আমার ডিসিশন না, আমার পরিবারের ডিসিশন ছিল যে আমি গান গেয়েই খাবার রোজগার করবো, রুজি রোজগার আমার যেটুকু হবে সেটুকু আমার খাবার, গান বাজনা করি। আমার যা হয় ম্যাক্সিমাম পরিবারে যাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, যাদের বাবাদের ব্যবসা আছে, সেটা আলাদা ব্যাপার। তাও যারা যেটাই করেন, একটা সার্টেন টাইমের পরে বাড়ির ছেলেকে বাড়ি থেকে বলা হয় যে তুমি এবার কিছু একটা করো, হ্যাঁ, আর বেশি দিন সময় নেই, নিজেরটা অন্তত নিজে করো, নিজেরটা বুঝতে শেখো এবং বাইরে বেরাও, দেখো নিজের খরচাটা আস্তে আস্তে নিজে চালাতে শেখো। ঠিক একদম পরিষ্কার এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার সারেগামাপায় যাওয়া। এর বাইরে কোনো বিশাল ফিলোসফিক্যাল কোনো বিশাল মহৎ ব্যাপার আছে যে না আমার গান সাধারণ মানুষের কাছে পৌঁছবে ইত্যাদি, এরকম কোনো ব্যাপার। যখন সারেগামাপায় গেলে ওখানে তোমার গ্রুমার একদমই, মানে গ্রুমারদের সাথে আগে পরিচয় ছিল কোনো রকমভাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্রুমারদের সাথে আমার অনেকের সাথেই আগে পরিচয় ছিল। তখন গুরুর সাথে একটু আধটু এদিক ওদিক যেতাম আমি, আমাকে কম বেশি একটু আধটু লোক চিনতো, ভেতরের লোক আর কি, একটু অল্প আধটু চিনতো। তারপরে আরেকটা হলো, সেটা হচ্ছে আমি যে বছর সারেগামাপায় ফার্স্ট হলাম আর কি, তার আগের বছর আমি সারেগামাপার অডিশন ফেল। এটা কি করে সম্ভব? এই তো আমি এক বছরে এমন ভালো গান শিখে গেলাম পাপা, যে আমি এক বছরে, যে বছর ফেল করলাম অডিশনে, এক বছরের মধ্যে আমি গান টান শিখে ফার্স্ট হয়ে গেলাম। হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না, মানে রিয়েলিটি শো এর রিয়েলিটিটা এতটা সুন্দর কি করে হতে পারে? নয়, আচ্ছা হ্যাঁ, এই আর কি, মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ওই সময় দাঁড়িয়ে তোর গানটা ভালো লাগছে কিনা। সবাই ভালো গায়, একটা স্টেজে সবাই ভালো গায়, আবার সেইভাবে দেখতে গেলে সবাইকেই শিখতে হবে, কিন্তু সেই দিন দাঁড়িয়ে সবার গানটা ভালো, সবার কানে যার গানটা ভালো লাগছে সে তাকে বেছে নেওয়া হয়। তো যেবার আমি ফেল করেছি অডিশনে, সেইবার দাঁড়িয়ে সবার সেদিন আমার গান ভালো লাগেনি, তাই। একটা, তোমার কি এটা কখনো মনে হয় যে ধরো একটা রিয়েলিটি শোয়ে, যেমন আমরা কোনোদিনও দেখিনি যে পরপর কলকাতা থেকেই উইনার হয়েছে, যত ভালোই গান গাক,
হ্যাঁ, বা পরপর মুম্বাই থেকে হয়েছে বা কোনো মফস্বল থেকে হয়েছে, পাহাড় থেকে হয়েছে, এরকম মানে এই বছর হয়তো তোমাকে ফার্স্ট করেছে ক্লাসিক্যাল সিঙ্গার হিসাবে, পরের বছর একটা রক জনারে যে গাইছে তাকে তারা ফার্স্ট করলো, মানে এটা কি স্ক্রিপ্টেড হয়? না না, এরকম কোনো ব্যাপার নেই। ভীষণই মানে আমি ভেতর থেকে দেখে এসেছি, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যাপারটা ভীষণ স্পন্টেনিয়াস এবং ব্যাপারটা ভীষণ মোমেন্টাম, মানে ওই মুহূর্তে দাঁড়িয়ে কি হচ্ছে সেইটার উপরেই ডিসিশন হয়। কেউ হয়তো খুব ভালো গাইলো, লাস্ট 10টা এপিসোড হয়তো সে ফাটিয়ে দিয়েছে, মানে সবাই বুঝতে পারছে যে একটা এক্সেপশনাল, কিন্তু যেদিন আসল কাজ সেই দিন যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কোনোভাবেই সম্ভব না। গলা ভেঙে গেলে বা এরকম কিছু হলে কি ওরা কনসিডার করে রিয়েলিটি শোয়ে? দেখ, এখন এই কথাগুলোর তো অনেক রকম মানে হয়। এখন আমার যেটা মনে হয়, এখন রিয়েলিটি শোগুলো অনেক বেশি স্ক্রিপ্টেড বলবো না, অনেক বেশি সুন্দর করার জন্য আর কি, মানে একটা জিনিসকে খুব সুন্দর করার জন্য ভিজুয়ালি এবং অডিওর দিক থেকেও, কানের শ্রুতি এবং দৃশ্য দুটোর দিক থেকেই, দৃষ্টিনন্দন এবং শ্রুতিনন্দন দুটোই করার জন্য ব্যাপারটাকে একটু বেশি পালিশ হচ্ছে আর কি। হ্যাঁ, মানে পিচ কারেকশন হচ্ছে থ্রু আউট প্রসেস। হ্যাঁ, এবার পুরোপুরি মিক্স হচ্ছে পিচ হ্যাঁ, কারেকশন। এবার ধর সেক্ষেত্রে আগে যেরকম হতো, আমাদের সময়ও যেগুলো হয়েছে, যে লাইভ গান বাজনা হতো, লাইভ হতো, যা হবে লাইভ হবে, যদি খারাপও হয় তাহলে লাইভ হবে, যদি ভালো হয় তাহলেও লাইভ হবে। তো ন্যাচারালি, আর আমার কেন জানি না মনে হয় যত পুরনো দিনের সিজন দেখবি আর কি, যত পিছিয়ে যাবি তত সিঙ্গার এলিমেন্ট বেশি পাবি। হ্যাঁ, আমি যখন ছোটবেলায় দেখতাম, যখন ওই স্মাইল দরবার, জাতির ললিত এনারা ছিলেন, তখন খুব র ভয়েসটাকেই শোনানো হতো এবং ভুলগুলোকেও জাজেসরা মার্ক করে দিত। যে কেন বলতো, আরেকটা কারণ হচ্ছে যে এই যে আমরা সময় না পারফরমেন্স একটা শব্দ বলি, এই পারফরমেন্স তো অনেক কিছুর হয়। যেমন ধর আমি কথার কথা বলছি, যেমন ধর আমি একটা কীটনাশক কিনে আনলাম, মশা মাছি তাড়াবো, আরশোলা ঘরে হয়েছে, তো স্প্রে করলাম, স্প্রে করার পরে দেখলাম একদিনের মধ্যেই সব বেরিয়ে গেছে, যা ছিল সব দিয়ে গুড় 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 করে পালিয়ে গেছে বাড়ি থেকে। বললাম বাহ, খুব সুন্দর পারফরমেন্স, কীটনাশকের পারফরমেন্সটা দারুণ। বা আমি একটা ওষুধ খেলাম, আমার পেট খারাপ হয়েছে, ওষুধটা খেলাম, ওষুধটা খাবো না, ওষুধের পারফরমেন্স কিন্তু ভালো। সিঙ্গারের পারফরমেন্স বলতে কি বুঝছিস, মানে কি বোঝায়? সিঙ্গার কি নাচবে, নাকি সিঙ্গার খুব সুন্দর পোশাক পরবে? এখন তো আমাদের বয়সী, আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কতটা দেখেছে জানি না, আমাদের ছোটরা তো দেখেইনি, আমার থেকে যারা 1-2 বছরের ছোট তারাও দেখেনি, আমাদের থেকে বড় যারা তারা দেখেছে, বহুবার দেখেছে। আমি নাম উল্লেখ করে বলছি, আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ভারতবর্ষের সঙ্গীতজ্ঞদের মধ্যে বলতে পারিস অন্যতম, ভোকালিস্ট হিসাবে শুধু নয়, তিনি পারকাশনিস্ট হিসাবেও, লেদার পারকাশনিস্ট হিসাবেও, এবং তাছাড়া ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবেও, নাম হচ্ছে আচার্য জয়ন্ত বোস। ওনার একটা খুব সুন্দর কথা আছে, সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন আমরা দেখেছি সবাই। এই দিনের শেষে গুপি গাইন বা বাঘা বাইনকে দেখে, গুপি গাইন বাঘা বাইনের শ্বশুরমশাইকে, হ্যাঁ, গান শুরু হচ্ছে, মোরা দুজনায় রাজার জামাই। রাজার জামাই কিন্তু ছোট কথা নয়, তারা যথেষ্টই ফাইন্যান্সিয়ালি সাউন্ড, কিন্তু কখনোই কি মনে হয়েছে দিনের শেষে সিনেমাটা দেখে যে বাহ, দেখেছো গুপি গাইন বাঘা বাইন গান বাজনা করে কি সুন্দর আখের গুছিয়ে নিয়েছে? করেন। দিনের শেষে পরিচয়টা কিন্তু গাইন এবং বাইন, অর্থাৎ আমি তালি মারলেই আজকে খাবার আসে, তালি মারলেই আমি যা মিষ্টি চাইবো এখানে আসে, জয়ন্ত বসুর কথা। তাহলে এরকম কি দেখা গেছে সিনেমায় যে তাহলে আজকে তালি মারলেই যেহেতু নানা রকম মিষ্টি আসছে, তাহলে আজ সকাল থেকে গান বাজনা বন্ধ, মিষ্টি সেল করবো, 1000বার তালি মারলাম, কালকে একটা ভারত মিষ্টান্ন সুইটস, হ্যাঁ, তালি মারলেই জামা কাপড় আসছে, তাহলে আজকে থেকে তালি মারলাম, কালকে একটা রেমন্ডসের শোরুম। অর্থাৎ গাইন বাইনের কাজ হচ্ছে গাইবে এবং বাজাবে, তাদের আর কোনো কাজ নেই। কিন্তু এখনকার যে এই যে ট্রেন্ড বলতে পারিস, বিশেষ করে আমি এটা বিশ্বাস করি, মাধ্যমের প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে, আবার নেইও। শিল্পীর জন্য মাধ্যমের প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে, আবার নেইও। নেইটা কিভাবে? ধর রবীন্দ্রনাথকে আমরা চিনি কি করে? তার লেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? তিনি কি টিভিতে এসেছিলেন? তিনি কি রেডিওতে এসেছিলেন? তার সময় কি সোশ্যাল মিডিয়া ছিল?
আমরা লালন ফকিরকে চিনি কি করে, আমরা তানসেনকে চিনি কি করে, তানসেনের নাম শুনছি কি করে। এই যে অর্থাৎ শিল্পীর জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজনীয়তা নেই, যে ট্রু শিল্পী হবে, ট্রু আর্টিস্ট, তার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজনীয়তা নেই, না টিভি মিডিয়ামের প্রয়োজনীয়তা আছে, না রেডিও মিডিয়ামের, কিন্তু আবার প্রয়োজনীয়তা আছেও, না হলে আমাকে শ্রোতা শুনবে কি করে, জানবে কি করে। হ্যাঁ, আমি পৌঁছাবো। এখন এই মিডিয়ার, যে মিডিয়া আমাকে প্রেজেন্ট করছে অডিয়েন্সের কাছে, তার একটা বিশেষ ভূমিকা থাকে। যেমন ধর একটা দোকানে একটা ট্যাবলেট বিক্রি হচ্ছে, এই ট্যাবলেটটা খেলে মাথায় তাড়াতাড়ি চুল গজাবে, তা নিশ্চয়ই আমার পেট খারাপ হলে ওই ট্যাবলেটটা আমি কিনবো না। কেন কিনবো না? তার প্রথম রিজন কি, ওই ট্যাবলেটটার গায়ে লেখা আছে যে এটা চুল পড়ে গেলে তুমি ট্যাবলেটটা, আমার কথা বুঝতে পেরেছিস? ঠিক সেই রকমই টিভিতে যখন গান বাজনা হচ্ছে, যখন একজন আর্টিস্ট গান গাইতে ঢুকছে, যারা বিচারকরা যারা রয়েছেন তারা বলছে তোমার পারফরমেন্স আজকে খুব ভালো, তুমি আজকে পারফর্ম করেছো দারুণ, তোমাকে দেখতেও যেমন সুন্দর লাগছে সেরকম তুমি পারফর্ম করেছো। এটার মানে কি পৌঁছয়? যে সে ভালো গান গেয়েছে, না সে ভালো দাঁড়িয়েছে, ভালো হেসেছে, ভালো মাইক্রোফোন ধরেছে, ভালো জামা কাপড়, ক্যামেরা প্রেজেন্সটা তার ভালো ছিল। এক্স্যাক্টলি। তাহলে গান বাজনাটা নিয়ে কি কথা হলো কি? না, সেটা তো একদম ইন্টারনাল টিম ডিসাইড করে, জাজেসরা কি বলবে না বলবে। এখন সেটাও আমি ছেড়ে দিলাম, ধর আমি সেই বিষয়ে ঢুকছিও না। ধর আমি শুধু বলছি একজন দাঁড়িয়ে গান গাইলো, তাকে বলা হলো তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমার পারফরমেন্স আজকে খুব ভালো, তুমি একটুও ভয় পাওনি, নার্ভাস হওনি, তার মানে কি, তার গানটা ভালো হয়েছে বলতে চাইছে কি? তো বন্ধুরা, আমাদের পডকাস্ট কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এবং এরকম ইনফরমেটিভ এবং এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বাকবাকুয়া পাপান তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। কমেন্ট করে জানিও পডকাস্ট কীরকম লাগলো।